হাসপাতালে নেই অগ্নি নির্বাপনের পরিকাঠামো, তাই বাতিল হয়ে গেল হাসপাতালের লাইসেন্স। কামালগাজী আরতি হাসপাতালের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দপ্তর। হাসপাতালে অগ্নি নির্বাপন বিধি না মানায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। 25 তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে। 25 তারিখ থেকে হাসপাতালে রোগী ভর্তি করা যাবে না। মঙ্গলবারের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছেড়ে দিতে হবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, 2.5 বছরের হাসপাতাল, অগ্নি নির্বাপনের ছাড়পত্র পেতে তারা হয়রানির শিকার হয়েছে। ফায়ারের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করাও আছে। আমাদের সি লাইসেন্স আপনাদের 2027 অবধি রিনিউ করা আছে, ঠিক আছে। এবার ফায়ার লাইসেন্সটা আটকে আছে প্রথম থেকে একটা জায়গাতেই, সেটা হচ্ছে চেঞ্জ অফ অকুপেন্সি। এখানে আগে একটা হাসপাতাল ছিল অনেক বছর আগে, তারপরে একটা এডুকেশনাল সেন্টার হয়েছিল, চেঞ্জ অফ অকুপেন্সি হয়েছিল। এডুকেশনাল সেন্টারের পরে আমরা এখন যে হাসপাতাল খুলেছি, সেই চেঞ্জ অফ অকুপেন্সিটা আমাদের মিউনিসিপ্যালিটি কিছুতেই দিচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে ফায়ারের থেকে আগে এনওসি নিয়ে আসুন, তারপরে আমরা দেব। এবার ফায়ারের অফিসারের সাথে আমরা কথা বলেছি, আমাদের এটা হাসপাতালটা যদি নতুন হাসপাতাল হতো, সেখানে আমরা আগে ফায়ারের ড্রয়িং অ্যাপ্রুভ করতাম, তারপরে মিউনিসিপ্যালিটি দিত। কিন্তু এটা তো এক্সিস্টিং বিল্ডিং, তো এটার তো আগে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি দেবে স্যাংশন, যে চেঞ্জ অফ অকুপেন্সিটা দেবে, দিলে আমরা ফায়ারের এনওসি দিয়ে দেবো। জানিয়েছি, চিঠি দিয়ে জানিয়েছি সমস্ত কিছুকে, সব ডিপার্টমেন্টকে জানানো। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে আমাদের লড়াই থামবে। দীঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের এই মন্তব্যে বিতর্ক। মন্তব্যের ভিডিও নির্বাচন কমিশনে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে শ্রদ্ধা রেখেই এমন মন্তব্য সাফাই তৃণমূল বিধায়ক অখিল গিরির। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। দীঘায় পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলনে একাধিক মন্ত্রী, জেলা পুলিশ সুপারের সামনে এই মন্তব্য করেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার ভিজি তাস্য রাউত। সেখানে তিনি বলেন, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে আমাদের লড়াই থামবে। আর এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। মন্তব্যের ভিডিও নির্বাচন কমিশনে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। অখিল গিরি বলেছেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে শ্রদ্ধা রেখেই এই মন্তব্য করা হয়েছে। আমরা এই ভিডিও নির্বাচন কমিশনকে দেব এবং আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে ওই প্রোগ্রামে যে সমস্ত পুলিশ কর্মী এবং পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন, সেই সমস্ত লোককে যেন নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে রাখে আগামী নির্বাচন। সবাই এক বাক্যে জানে যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী, সে পুলিশদের 14 মাসের বেতন দেয়। এটা মনে রাখা দরকার। আপনি বক্তব্যে বলেছেন 12 মাস কাজ করে 14 মাসের বেতন দেয়। এই জন্যেই কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে 14 মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের, কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয় এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয়, তার জন্যে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে গেছে এবং তার জন্যেই আবার তারাই মমতার মতন মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছে। পার্ক স্ট্রিটের পর কসবা, ফের হোটেলের মধ্যে একজনের দেহ উদ্ধার। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দেহ উদ্ধার হয়েছে কসবার একটি হোটেলে। প্রাথমিক তদন্তে একে খুন বলে সন্দেহ করছে পুলিশ। নাকের তলায় রক্তের দাগ রয়েছে। কসবার হোটেলে বীরভূমের যুবকের বিবস্ত্র দেহ উদ্ধার হয়। মৃতের নাম আদর্শ লসালকা, দুবরাজপুরের বাসিন্দা তিনি। বছর 33-এ আদর্শ লসালকা কলকাতায় একটি ফার্মে কাজ করতেন। এক তরুণী এবং যুবককে নিয়ে হোটেলে ওঠেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অনলাইনে বুকিং হয়েছিল। হোটেলে উঠেছিলেন এই 3 জন। শুক্রবার রাত 8:30টায় কসবার হোটেলে চেক ইন করেন এই 3 জন। এরপর কয়েক ঘন্টা পর রাত 2টো নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান এক তরুণী এবং যুবক। বাকি আরেকজন না বেরোনোয় হোটেল কর্মীদের সন্দেহ হয়, তারা পুলিশে খবর দেন। এরপর হোটেলে আসে পুলিশ, ডগ স্কোয়াড এবং ফরেন্সিক। পুলিশেরা অনুমান করছেন ওই ব্যক্তিকে খুন করা হয়েছে, যার নাম পরিচয় ইতিমধ্যে পাওয়া গেছে, আদর্শ লসালকা, 33 বছর বয়সী ওই যুবক। এবং কোন জায়গায় খুনের ঘটনাটি ঘটে আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলছি। এই হচ্ছে সেই কসবার হোটেল রাজডাঙ্গার, যেটা হচ্ছে হোটেল কনসোলেট, যে হোটেলের ভেতরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এই হোটেলে
5 তলায় সেখানে কিন্তু একটি রুম রয়েছে, সেই রুমের মধ্যে এই খুনের ঘটনাটি ঘটে বলে পুলিশ অনুমান করছেন। এই আদার্স লোসালকা তার সঙ্গে আরও দুজন গতকালকে, যেমন একজন তরুণী এবং আরও একজন যুবক এবং আদার্স 3 জন মিলে গতকাল রাত্রি 8:30 নাগাদ এই হোটেলে চেক ইন করে, অনলাইনে বুকিং করে, এবং তারপর রাত্রি 2:30 নাগাদ এই 3 জনের মধ্যে থেকে 2 জন হোটেল থেকে চেক আউট করে, এক তরুণী এবং অপর এক যুবক। এবং এই 2 জন চেক আউট করার পরবর্তীকালে হোটেল কর্মীরা জানতো একজন কিন্তু স্টে করে রয়েছে। এবং এই আদার্স লোসালকা যে হচ্ছে পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে জানতে পেরেছি, বীরভূমের বাসিন্দা, সে হোটেলের মধ্যে যেহেতু বেলা হয়ে যাচ্ছে, দুপুর হয়ে গেছে, কোনো রকমভাবে বেরোচ্ছে না ঘর থেকে, তখন হোটেলের কর্মীরা যখন ওই ঘরে যান এবং দেখতে পান যে মেঝের মধ্যে দেহ পড়ে রয়েছে, সম্পূর্ণভাবে বিবস্ত্র অবস্থা আদার্স লোসালকা 33 বছর বয়সী এই যুবকের দেহ মেঝেতে পড়ে রয়েছে। এবং সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায়, নাকের তলায় রক্তের দাগ রয়েছে, সেখান থেকে পুলিশ অনুমান করছে এটি খুনের ঘটনা বলে অনুমান করছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত দেহ রয়েছে, হোমিসাইডের অফিসিয়ালসরা তারা রয়েছেন। কিছুক্ষণ আগে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছিল, ময়না তদন্ত হবে, কী কারণে কীভাবে মৃত্যু ঘটনা ঘটলো সেটা পরিষ্কার হওয়ার জন্য। হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পড়ে আছে একটা রুমে। তখন আমাদের টিম আসে ভিজিট করে, তারপরে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিকটিমের আইডেন্টিটি আদার্স লোসালকা হিসাবে ফিক্স আপ করা হয়েছে। কিছু নাক দিয়ে ব্লিডিং এরকম ইনজুরি পাওয়া যায়। এখন ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আইডি কার্ড দিয়েছেন ওনাদের আইডি কার্ড আর বাকি যে ফিজিক্যাল সিসিটিভি ওটার সঙ্গে ভেরিফিকেশন চলছে। ওদের ফ্যামিলিকে ইনফর্ম করা হয়েছে, ফ্যামিলি আসার পরে ফার্দার ডিটেল আমরা জানবো। দেখে ইনিশিয়ালি প্রাইমা ফেসাই হোমিসাইডাল মনে হচ্ছে, বাকি ফার্দার ডিটেল কি ইনজুরি আছে না আছে পোস্টমর্টম রিপোর্ট যখন আসবে পোস্টমর্টমের পরে আমরা বলতে পারবো। সিভিক ক্রাইম তিনি যেটা স্পষ্টত বললেন লালবাজারের তরফ থেকে যে প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করছে যে এই যুবক আদার্স লোসালকা যার 33 বছর বয়স, বীরভূমের বাসিন্দা, তাকে কিন্তু খুন করা হয়েছে বলে তারা মনে করছেন। কেননা নাকের কাছে রক্ত জমাট বাঁধা অবস্থায় তারা পেয়েছেন এবং পারিপার্শ্বিক যেসব চিত্র তারা দেখেছেন তাতে কিন্তু তাদের সন্দেহ যে এই যুবককে খুন করা হয়েছে যার বয়স 33 বছর। এবং এই যুবক কিন্তু আরও দুজনের সঙ্গে এই হোটেলে গতকাল রাত 8:30 নাগাদ এসেছিলেন, অনলাইনের মাধ্যমে এই হোটেল বুক করেন। আমরা ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে কসবা থানা থেকে 1.7 কিলোমিটার দূরে, মাত্র 1.7 কিলোমিটার দূরে এই হোটেল কনসুলেট যে হোটেল রয়েছে সেই হোটেলের 4th ফ্লোরে কিন্তু একটি রুম ভাড়া করে আসে এই 3 জন। এবং যেটা পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে যে রাত 1:30 নাগাদ, 1:30 থেকে 2টোর মধ্যে কিন্তু বাকি দুজন, অর্থাৎ কিনা একজন যুবক এবং আরেকজন যে তরুণী, তারা দুজন কিন্তু বেরিয়ে যায়। এবং বেরিয়ে যাওয়ার সময় কিন্তু তারা কোনো কিছু উল্লেখ করেনি, হোটেল কর্তৃপক্ষকে জানায়নি, হোটেল কর্তৃপক্ষও বিষয়টাকে গা লাগায়নি। এবং আজ বেলা যখন 12টা বেজে যাচ্ছে তখনও পর্যন্ত কিন্তু আদার্সকে দেখা যাচ্ছে না, তখন সেটা কিন্তু তাদের সন্দেহ দানা বাঁধে। এবং তারপরেই তারা কসবা থানায় খবর দেন এবং কসবা থানার পুলিশ এসে যেটা উদ্ধার করেছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিবস্ত্র অবস্থায় এই যুবককে পুলিশ উদ্ধার করে। কেন তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন, কী কারণে তার মৃত্যু হলো, সেই বিষয়গুলো ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর সঠিকভাবে জানা যাবে কিভাবে তার মৃত্যু। এই আদর্শের বাড়ি হচ্ছে দুবরাজপুর থানার 13 নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এবং সে পেশায় হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কলকাতার সল্টলেকে সে একটি বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের সঙ্গে সে যুক্ত ছিল এবং দীর্ঘ 3 থেকে 4 বছর সে কলকাতাতেই থাকছিল। এবং সে বাঙ্গুরে সে থাকতো তার 3 বন্ধুর সঙ্গে একটি ফ্ল্যাট শেয়ার করে। এবং তার বাবা যেটা জানাচ্ছে যে গতকাল রাত 10টার সময় তার সঙ্গে শেষ কথা হয় মোবাইলে, এবং তখন আদর্শ তার বাবাকে জানিয়েছিল যে সে বাইকে করে যাচ্ছে এবং তার এক বন্ধু অর্থাৎ বীরভূমের সাঁইখিয়া থেকে তার আসার কথা ছিল, সেই বন্ধু কলকাতায় এসেছে, তার সঙ্গে সে দেখা করতে যাচ্ছে এবং এইটাই তার সঙ্গে শেষ কথা হয়। এবং তার বাবা যেটা জানাচ্ছে যে সকালবেলায় যখন তাকে ফোন করি, ফোন বেজে যাচ্ছে, ফোন কেউ তুলছে না এবং সেটাতে তার মনে কোনো সন্দেহ জাগেনি, কারণ আদর্শ এমনই একটি ছেলে ছিল যে যার সঙ্গে কোনোদিন কোনো ঝামেলা ছিল না বা শত্রুতাও ছিল না, সেইভাবে তার পরিবার কখনো সেই বিষয়টা শোনেনি। তাই তারা অপেক্ষা করছিল যে ছেলে আবার ফোন ব্যাক করবে, কিন্তু সেই ফোন আর আসেনি। এবং আজকে সন্ধ্যের সময় যখন দুবরাজপুর থানা তাদেরকে জানায় যে আদর্শের মৃতদেহ উদ্ধার হয়েছে কসবাতে, তখন তারা জানতে পারেন। স্যার ফোনে আমার ছেলে বিবেক, ছোট ছেলে, ওকে ফোনে কন্ট্যাক্ট করলো, তারপর আমরা থানায় গেলাম, থানার বড়বাবু আমাকে এইসব ডিটেলস বললো। আমরা তো এখান থেকে কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার হতে পারে। ছেলেটা কলকাতায় থাকতো, চাকরি করতো, চার্টার্ড ফার্ম আছে PwC, প্রাইস ওয়াটার অ্যান্ড কুপার, ঠিক আছে, ওখানে চাকরি করতো। আর বাঙ্গুর এভিনিউতে ও 3টে বন্ধুর সঙ্গে থাকতো, ঠিক আছে, কম্বাইন করে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। কথা কালকে রাত্রে হয়েছে।
আর তখন ও বললো আমাকে আমি বাইকে করে ওই নিউ আলিপুর যাচ্ছি, কোনো একটা বন্ধু ওর সাঁইথে আর এসেছিল, ও ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে এরকম কিছু। কালকে প্রায় 10টার পরে কথা হয়েছে ওর সঙ্গে। না, সকাল থেকে ওর ফোন বন্ধ আছে, বারবার ট্রাই করলাম, দেখছি ফোনে আর পাচ্ছি। কিন্তু যতদূর জানি যে মানে ওর সঙ্গে কোনো শত্রুতা বলে আমি কারো শুনিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.